স্টার্ট করছি। এটা আমরা একদম কনস্টিটিউশনের শেষের দিকেই আছি, পার্ট 6। তো দেখো এটা শেষ হয়েছে হচ্ছে তোমার 151, এটা আমরা 152 থেকে স্টার্ট করব এবং 237 অব্দি যাব। এটা হচ্ছে পার্ট তোমার টোটাল হচ্ছে পার্ট 6 এর আর্টিকেল, এবং এই পার্ট 6 এর বিষয়বস্তু হচ্ছে স্টেট গভর্নমেন্ট। পার্ট 5 যেমন ছিল ইউনিয়ন গভর্নমেন্ট, পার্ট 6 হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এই তো এখানে আমরা প্রথমে যেটা পড়বো যে এক্সিকিউটিভ মানে গভর্নর সম্পর্কে একটু দেখবো। প্রথম যে পোর্টফোলিওটা রয়েছে সেটা গভর্নর, কারণ এটা আমরা পড়ছি হচ্ছে কি স্টেট এক্সিকিউটিভ পড়ছি। আমরা জানি কি স্টেট এক্সিকিউটিভ কাদের নিয়ে তৈরি। স্টেট এক্সিকিউটিভের মধ্যে প্রথমে যিনি পড়েন গভর্নর পড়েন, সিএম পড়েন, তার মধ্যে সিওএম পড়েন, অ্যাডভোকেট জেনারেল পড়েন। এরা হচ্ছে স্টেট এক্সিকিউটিভ, গভর্নর, সিএম, সিওএম আর অ্যাডভোকেট জেনারেল। তো এখানের মধ্যে হচ্ছে প্রথম পোর্টফোলিও যেটা গভর্নর, সেটা দিয়ে ক্লাস স্টার্ট করছি। বোঝা গেছে? তাহলে যদি আমাদের জিজ্ঞেস করে যে কারা কারা স্টেট এক্সিকিউটিভ, এরা। একইভাবে ইউনিয়ন এক্সিকিউটিভেও তাই পড়েছিলাম, গভর্নরকে রিপ্লেস করতে হবে প্রেসিডেন্টকে, সেখানে সিএম রিপ্লেস বাই পিএম, সিওএমও থাকবে, অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে। এই ছিল। আর ওখানে একটা এক্সট্রা পোস্ট ছিল যেটা প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ছিল। কিন্তু স্টেটে গভর্নর বা তার ডেপুটি গভর্নর বলে কেউ থাকে না, তাই জন্য আমাদের এখানে ডেপুটি পোস্টটা নেই, ডাইরেক্ট তোমার গভর্নর, সিএম, সিওএম আর অ্যাডভোকেট জেনারেল, এরাই হচ্ছে এক্সিকিউটিভ। এবং অ্যাকচুয়াল যে চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট তাকে আমরা গভর্নর বলি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো গভর্নর দিয়ে স্টার্ট করছি। গভর্নরের হচ্ছে 153 থেকে আর্টিকেল, যেখানে কি বলছেন, একজন গভর্নর থাকবেন, একজন গভর্নর হবেন, প্রত্যেক রাজ্যে একজন করে গভর্নর থাকবেন। এটা হচ্ছে জাস্ট 153তে বলে দিয়েছে। 154তে তার এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, যে একটা স্টেটে যত ধরনের এক্সিকিউটিভ পাওয়ার আছে সমস্ত কিছু তার দ্বারা নিয়ন্ত্রিত হবে, মানে গভর্নরের দ্বারা নিয়ন্ত্রিত হবে। 155তে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট মানে কি, গভর্নরকে অ্যাপয়েন্ট করবেন কে? গভর্নরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। এটা মাথায় রাখবে যে হু অ্যাপয়েন্ট দ্য গভর্নর শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল। চলো 155। 156তে যদি আমরা আসি, সেখানে কি দেখবো, তার টার্ম কত দিনের থাকে। তার টার্ম থাকে হচ্ছে, কত দিনের টার্ম থাকে বলতে পারবে? একজন গভর্নরের টার্ম কত? 5 ইয়ার্স। একজন গভর্নর মনে করলে তাহলে ওকে চেঞ্জ করতে পারে। আর তাহলে টেনিওর কত বলো, কত লিখবো? টেনিওর কত লিখবো? 5 স্যার। 5 years. No tenure. There is no fixed tenure of governor. তার কারণ হচ্ছে গভর্নর হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, এন্ড প্রেসিডেন্ট ক্যান তোমার রিমুভ হিম, তাকে যে কোনো টাইমে রিমুভ করে দিতে পারে এনি গ্রাউন্ডে। তাই তার কোনো ফিক্সড টার্ম নেই। হ্যাঁ, আমরা একটা পড়ার জন্য পড়ি 5 বছর। তো এই 5 বছর কবে, যে ডেট থেকে তিনি অফিসে এসেছেন, দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস, সেই ডেট থেকে তার 5 বছরের টেনিওর স্টার্ট হয়। এটা মাথায় রাখবেন। স্যার এক্সামে যদি অপশন আসে কোনটা দেব? 5 বছর। তোমাদের অন্য স্টেটের এক্সামে 5 বছরই দেবে, এত ঘুরিয়ে দেবে না কোশ্চেন। যদি তুমি ইউপিএসসি দাও তখনই এই গ্রাউন্ড আসবে, তাছাড়া স্টেটের কোনো এক্সামেই আমি দেখিনি দিতে। স্টেটের কোনো এক্সাম বিসিএস এর মেন্স ছাড়া, ইউপিএসসি ছাড়া, বাকি যে লেভেলের স্টেটের এক্সাম আছে, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, হোয়াটএভার জব, সব এক্সামে 5 বছর থাকবে। ঠিক আছে স্যার। চলো 157। 157তে হচ্ছে তার কোয়ালিফিকেশন। 157তে হচ্ছে তার কোয়ালিফিকেশন কি? তার কোয়ালিফিকেশন হচ্ছে ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাকে, আর কি 35 বছর বয়স হতে হবে, এটাই তার কোয়ালিফিকেশন। এই 157তে। 158, এটা কি আছে? 158তে আছে তার কন্ডিশন অফ গভর্নরস অফিস। গভর্নরের অফিসের কিছু কন্ডিশন থাকে, কন্ডিশন অফ গভর্নর অফিস। যে কি কন্ডিশন থাকে, যে একমাত্র হচ্ছে তিনি কোনো কি করতে পারবেন না, তিনি অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবেন না। মানে একবার গভর্নর হয়ে যাওয়ার পরে অফিস অফ প্রফিটের সাথে কোনো লাভজনক পোস্টের সাথে তিনি যুক্ত থাকতে পারবেন না। যে তিনি গভর্নরও অথচ তিনি কোনো কোম্পানির এমডি, এরকম থাকতে পারেন। তো এটা অফিস অফ প্রফিট হয়ে যাবে। তো অফিস অফ প্রফিট তিনি থাকতে পারেন না। এবং আমরা জানি যে তার স্যালারি এন্ড অ্যালাউয়েন্স কে ডিটারমাইন করবে, কে দেবে? স্যালারি কে দেয়? গভর্নরকে কে ডিটারমাইন করে? পার্লামেন্ট। না, দেখো এখানে জটিল কোয়েশ্চেন এটা।
এর উত্তর একটা, এর উত্তর দুটো। যদি আমি জিজ্ঞেস করি হু ডিটারমাইন দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্স অফ দ্য গভর্নর, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস আর ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট, বাট এটা অ্যাকচুয়ালি দেয় হচ্ছে স্টেট। প্রত্যেকটা স্টেট স্যালারি দেয়। এই যে আমাদের যিনি বসে আছেন সিবি আনন্দ বোস, তাকে স্যালারি দিচ্ছেন হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আমাদের স্টেট। বাট কত টাকা স্যালারি দেবে ইট ওয়াজ অ্যাকচুয়ালি ডিসাইডেড বাই দ্য পার্লামেন্ট। তাহলে অ্যাকচুয়াল তার স্যালারি কত হবে এটা ডিটারমাইন পার্লামেন্ট করে দেবে এবং দেবে হচ্ছে যে স্টেটকে তিনি সার্ভ করছে সেই স্টেট। যখন স্যার একজন গভর্নর দুখানা বা তিনখানা স্টেটের যদি হয় তখন মানে কোন স্টেট দেবে? এটা ওয়েস্ট বেঙ্গল, এটা মণিপুরের একজন ব্যক্তি আছে, দেখা গেল যে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, 2024 সালে তিনি ওয়েস্ট বেঙ্গলে এসেছেন এবং মণিপুরে তিনি গেছেন 2025 সালে। মণিপুরে যখন তিনি গেছেন তখন সেখানকার অ্যাডিশনাল গভর্নর বা সেখানে তিনি অ্যাক্টিং গভর্নর হিসেবে আছেন। তাহলে তার টেনিওর কত দিনের হবে? 2028, 2024 আর 5, 29-এ শেষ হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলকে 5 বছর সার্ভ করছে, মণিপুরকে 4 বছর সার্ভ করছে। তাহলে এই রেশিওতে ওয়েস্ট বেঙ্গল তার যে স্যালারি যেটা থাকবে, তার যত স্যালারি হয়, যদি 100 টাকা স্যালারি হয়, তাই 100 টাকা যাকে বেশি সার্ভ করেছে সে দেবে বেশি, যাকে কম সার্ভ করেছে সে দেবে কম। তাহলে এই যে রেশিওটা কে বেশি আর কে কম দেবে, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ডিসাইডেড বাই দ্য প্রেসিডেন্ট। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। চলো, এর থেকে বেশি আর হবে না। তাও জিজ্ঞেস করছো, এগুলো এতটা আসে না, এতটা ডিটেলস আসে না যে কোথায় যায়। এগুলো সবকিছু রেশিও রয়েছে, যে একজন ব্যক্তি দুটো জায়গায় যায়। আরো জটিল জটিল কোয়েশ্চেন আছে এখানে, আরো অনেক কিছু কনসেপচুয়াল রয়েছে। তো তিনি দুটো জায়গায় সার্ভ করছেন একই সঙ্গে, তো কে কত দেবে, কি রেশিওতে আসবে, তাহলে স্যালারি কে ঠিক করছে, কে দিচ্ছে, আবার দুটোর ক্ষেত্রে যখন হচ্ছে তখন কি রেশিওতে যাচ্ছে। তো এগুলো এক একটা স্টেপ, কিন্তু এগুলো প্রত্যেকটা জায়গায় কনসেপচুয়াল জায়গা, এগুলো বি ভেরি কেয়ারফুল। তো এতটা দেখি এখন পলিটি দেয় না, অত কিছু দিয়ে দেয় না, সিম্পল সিম্পল কোয়েশ্চেন করে। ওই কে ওথ নিচ্ছে কি নিচ্ছে হেনা তেনা এইসব জিনিসই দেয়, আর কিছু আসে না। আচ্ছা, তারপরে আসি। তারপরে আমরা কি দেখবে 159 তার শপথ, তাকে কে শপথ বাক্য পাঠ করায়? হাইকোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ হাইকোর্ট। ঠিক আছে, 160 বলো। 160 লাগবে না। ডিসচার্জ দ্য ফাংশন অফ গভর্নর ইন এনি আদার কন্টিনজেন্সিস, নট ইম্পর্টেন্ট। 161 কি আছে? পার্ডন পাওয়ার, তার ক্ষমা করার ক্ষমতা। তিনি যে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারে এক্সেপ্ট ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড বাদে যে কোনো ক্ষমা তিনি স্থগিত করতে পারেন, মানে যে কোনো ক্ষমা তিনি করতে পারেন 161-তে। ব্যাস হয়ে গেল, গভর্নর শেষ। স্যার এই যে ক্ষমা করতে পারেন বললেন, এইটা কি ওই পার্টিকুলার যে হাইকোর্টের জুরিডিকশনের আন্ডারে উনি গভর্নর সে নাকি? হ্যাঁ, তার বিরুদ্ধে যে কোনো চার্জ আছে, কমিউটেশন, আরো অনেক কিছু রয়েছে এখানে, অনেক সিস্টেম, 5খানা পার্ডনিং পাওয়ার রয়েছে। না স্যার, পার্ডনিং পাওয়ার গুলো সম্পর্কে জিজ্ঞাসা করছি না, আমি বলছি উনি যে ক্ষমা করতে পারবেন সেটা কি ওই তিনি যে স্টেটে রয়েছে সেই স্টেটের হাইকোর্টের জুরিডিকশনের মধ্যে হলে তাই তাই তো? কেন এই ব্যক্তি যদি শুধু হাইকোর্ট, কেন এই ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছে হাইকোর্টে, তাহলে হাইকোর্ট যে সাজা দেবে সেটাকে রিডিউস করে দেবে। যদি এই ব্যক্তি সাজা হয় সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্টে যে সাজা ঘোষণা হয়েছে সেই মতো রিডিউস হবে, কারণ ব্যক্তিরা তো স্টেটের এবং ডিপেন্ড করছে ব্যক্তিরা কাকে তার পার্ডন চাইছে। তিনি গভর্নরের কাছে পার্ডন চাইছে না প্রেসিডেন্টের কাছে চাইছে, ডিপেন্ড করবে তো। ঠিক আছে। গুড নাইট সবাইকে। ঠিক আছে স্যার, গুড নাইট। গুড নাইট। Good night, sir.